বন্ধুরা আজকে তোমাদের বলবো কিছু গোপন ট্রিক্স, কিছু সিক্রেট ট্রিক্স, যেগুলো জানলে কিন্তু তোমরাও অনেক বেশি স্কোর করেও সরকারি নার্সিং কলেজে তোমরা সুযোগ পেতে পারো। তুমি যদি এটা জানতে চাও একদম ভিডিওটা শেষ অবধি দেখবে। আর এই ট্রিক্সটা কিন্তু একদম সবার শেষে বলবো, অবশ্যই কেউ স্কিপ করবে না, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। যারা যারা তোমরা নার্সিং এক্সপিরিয়েন্স আছো, আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর 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 শেয়ার করে দাও। আর অবশ্যই সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। চলো এবার বলবো কোন কোর্স মানে তোমাদের কোন এনটিএসগুলো টপ এনটিএসের মধ্যে পড়ছে, এছাড়াও তোমাদের কম স্কোর করে কোন এনটিএসে তুমি ভর্তি হওয়ার সুযোগ হবে। চলো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, প্রথমে চলে গেলাম এএনএম জিএনএম যে কলেজ লিস্ট, টোটাল কতগুলো কলেজ আছে দেখো। এটা আমি 2023-এর ডেটা বলছি। 2023-এ টোটাল কলেজ সংখ্যা ছিল 41, অর্থাৎ 41টা টোটাল কলেজ ছিল। 41টা কলেজের মধ্যে 41টা টোটাল কলেজ ছিল, এবং যখন কাউন্সিলিং হয়েছিল, কাউন্সিলিংয়ের সময় একটা কলেজ কিন্তু বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ টোটাল কলেজ ছিল 40টা। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে একটা কলেজ পড়ছে কি পিএসইউ, ঠিক আছে, অর্থাৎ পাবলিক সার্ভিস আন্ডারটেকিং, মানে এটা হচ্ছে মানে মানে সেমি গভর্নমেন্ট টাইপের কলেজ, ঠিক আছে, যেটা হচ্ছে বার্নপুর, ঠিক আছে। আর একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, যেটা হচ্ছে কাল্লা, ঠিক আছে। তো টোটাল কলেজ সংখ্যা হচ্ছে তোমার 41টা। এই বছর কোনো সিট ম্যাট্রিক্স যেহেতু বেরোয়নি, এই বছরও কিন্তু কলেজ সংখ্যা ওই সেমই থাকবে, 41ই থাকবে। এবার বলি যে কোন কলেজ তোমরা কাউন্সিলিংয়ে দিবে, কোন কলেজ কাউন্সিলিংয়ে চুজ করবে না, সেটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখো। আমি তোমাদের প্রথমে বলি এএনএম জিএনএম কলেজের ফিস সম্বন্ধে। এটা কিন্তু তোমাকে জানাটা খুবই জরুরি, ঠিক আছে। দেখো, এই যে অল গভর্নমেন্ট এনটিএস, প্রত্যেকটা গভর্নমেন্ট এনটিএসের ফিস 432 টাকা 3 বছরে। মানে তুমি বুঝতে পারছো তো ফিসটা কত সংখ্যক, মানে পরিমাণে ফিসটা কম। মানে টোটাল 432 টাকা এক বছরে না, কিন্তু 3 বছরে মাত্র 432 টাকা নিচ্ছে সরকারি এনটিএস, অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুল থেকে 3 বছরে। কিন্তু দেখো, বারবার বলছি, এই যে বার্নপুর যে কলেজটা আছে, যেটা পাবলিক সার্ভিস আন্ডারটেকিং পিএসইউ, এই কলেজের ফিস রেট কিন্তু ডিফারেন্ট। এই কলেজে টোটাল নিচ্ছে হচ্ছে তোমার 76,500 টাকা, আর অ্যাডমিশনের সময় 3800 টাকা, মানে টোটাল নিচ্ছে তারা কত 80,300 টাকা। টোটাল 3 বছরের খরচ 80,300 টাকা। এই কলেজটা কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের সময়, ঠিক আছে, এটাও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, কিন্তু এটা গভর্নমেন্ট স্পন্সার, ঠিক আছে, পিএসইউ টাইপের কলেজ। এবার তোমাদের যদি মনে হয় যে আমাদের র্যাঙ্ক অনেক দূরে, তুমি কিন্তু বার্নপুর কলেজটাকে দিতে পারো, ঠিক আছে। কারণ তুমি দেখো, প্রাইভেটে তুমি যদি পড়তে যাও, তুমি ভালো করে জানো 3 থেকে 4 লাখ টাকা খরচা আছে, বা তারও বেশি খরচা হয়ে যায়। তো সেই জায়গায় মাত্র 80,000 টাকা কিন্তু অনেকই কম, অর্থাৎ 3 লাখ টাকার থেকে তো অনেক কম তুমি যদি হিসাব দেখো। এবং এটা কিন্তু পিএসইউ কলেজ। আর যাদের র্যাঙ্কটা ভালো আছে তাদেরকে আমি বলবো, যাদের র্যাঙ্ক ভালো মানে যাদের স্কোর 60-র উপরে আছে, লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দেখো, কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাও। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এইখানেই যুক্ত হতে বলছি। এই যে কাউন্সিলিংয়ের এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মপ আপ কাউন্সিলিং কীভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করবো। আর তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি বা বুঝতে পারছো না কোন কারণবশত, দেখো তোমরা এই নাম্বারটায় সরাসরি টেক্সট করবে 78108, ঠিক আছে, 49480। এই নাম্বারটায় কল করো না, কারণ প্রচুর কল আসে, দিনে প্রায় 50-100টা কল আসে, এত কল রিসিভ করা সম্ভব নয়। জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলবে যে স্যার বা দাদা, আমি এএনএম জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য গ্রুপে যুক্ত হতে চাই, আমাকে লিঙ্কটা দিন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমি এটাই বলবো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে দেখো পিন করে দেওয়া আছে লিঙ্ক, সেটাতেই যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। চলো এবার মূল পর্বে চলে যাবো। যাদের স্কোর 60-র উপরে আছে, আমি তাদেরকে সাজেস্ট কী করব? দেখো, যাদের স্কোর 60-র নিচে আছে, মানে 60-র নিচে মানে অর্থাৎ 50-র নিচে, ধরো 50-র নিচে, 60-র নিচে না, অ্যাকচুয়ালি 50-র নিচে যাদের স্কোর, তাদেরকে বলবো তোমরা কিন্তু কলেজ চয়েসের সময় বার্নপুর কলেজটাকে দিতে পারো। বাট যাদের স্কোর ভালো আছে, মিনিমাম 60-র উপরে তোমরা স্কোর পেয়েছো, তার মানে তুমি 60-র উপরে স্কোর মানে একটা সেফ স্কোর। আর 60-র উপরে যে কোনো ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি হোক, এসটি হোক, ইডাব্লিউএস হোক, সিডি হোক, 100% তুমি সরকারি কলেজ পাবে। ইভেন জেনারেলেও কিন্তু 65 থেকে 70-এ স্কোর করলেও সরকারি তুমি পেয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা কিন্তু কখনোই বার্নপুর কলেজটা চয়েস করবে না, কাল্লা কলেজটা চয়েস করবে না। কেন চয়েস করবে না? কারণ তুমি তো ভালো কলেজ পেয়ে যাবে। তুমি তো 65 স্কোর করো বা তার বেশি স্কোর করলে তুমি ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। আর 60 উপরে যে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক, অর্থাৎ এসসি, এসটি, ইডাব্লিউএস, সিডি, ওবিসি, এগুলো তো 100% পাবে। তো আর জেনারেলও মোটামুটি 65 থেকে 70 পেয়ে যাচ্ছ, তো তুমি কেন বার্নপুর কাল্লা দিতে যাবে? কারণ তুমি এত টাকা কেন খরচ করতে যাবে? এটা তাদের উদ্দেশ্যে বলছি, যাদের স্কোর খুবই কম, ধরো 30, 35, 40,
তাদের উদ্দেশ্যে আমি এই বলছি তোমরা বার্নপুর কলেজটা দিতে পারো, কারণ প্রাইভেট কলেজের থেকে তো অনেক কম লাগছে। আর একটা কলেজ দেখো কাল্লা, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, যেখানে ফিস মাত্র 76,000 টাকা। সরকারি কলেজ দেখো 432 টাকার হিসাবে তো অনেক বেশি, বাট প্রাইভেট কলেজের থেকে কিন্তু অনেক কম। তো তোমাদের স্কোর যাদের মানে 50-এরও কম স্কোর, তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের সময় বার্নপুর কাল্লা কলেজটাকে সাজাতে পারো। সাজালে কিন্তু তুমি এই কলেজে কিন্তু সবাই যাবে না, কারণ ফি স্ট্রাকচার যেহেতু বেশি আছে, তো যাদের টার্গেট একদম পিওর গভর্নমেন্ট তারা কিন্তু এই কলেজগুলো দিবেই না। এবার সেই ক্ষেত্রে কী হবে, এই কলেজে কিন্তু বেশি দূরে র্যাঙ্ক হয়েও কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো। আর বারবার বলছি যাদের স্কোর 60-র উপরে তারা কিন্তু এই কলেজগুলো ভুলেও কাউন্সিলিংয়ের সময় দেবে না, ঠিক আছে? চলো এবার নেক্সট চলে যাই। নেক্সট কী বলছে, কম স্কোরে কোন কলেজ, এই যে সিক্রেট ট্রিক্সটা তোমাদের যে বলবো, তোমরা যে অধীর মানে আগ্রহে অপেক্ষা করে আছো, এইটা তোমরা মন দিয়ে দেখো। কম স্কোরে কোন কলেজ তুমি চুজ করবে, এটা তোমাদের আমি পিওর গভর্নমেন্ট কলেজের কথা বলবো না, কোনো সেমি গভর্নমেন্ট বা পিএসইউ কলেজের কথা বলছি না। ফার্স্ট কথা, নার্সিং ট্রেনিং স্কুল, ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং। অর্থাৎ এই কলেজটায় আমার ছাত্রী অনেক স্কোর বেশি করেও কিন্তু মপ আপ রাউন্ডে সে পেয়েছিল সুযোগ। অর্থাৎ এই কলেজের কাট অফটা কিন্তু অন্যান্য কলেজের থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি যায়, ঠিক আছে? কারণ এখানে অনেকে যায় না, কারণ যেহেতু মানে দার্জিলিং বলো, কালিম্পং বলো, হিল এরিয়ায় অনেকে যেতে পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই এনটিএসটাই অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ের কাট অফ কিন্তু অন্যান্য অনেক যে এনটিএস আছে তার তুলনায় অনেক বেশি, অনেক দূর অব্দি কিন্তু যায়। আর আরেকটা বলে দিই, এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এটারও কাট অফ কিন্তু, ঠিক আছে, কম স্কোর করেও কিন্তু তুমি সুযোগ পেয়ে যেতে পারো এই দুটো এনটিএসে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে খাতায় লিখে নাও, মাথায় রাখবে কিন্তু, যেটা আমি তোমাদের বললাম। এবার তোমাদের আমি বলবো, দেখো এএনএম জিএনএম কাট অফ সম্বন্ধে আমি একটু মানে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আমি তোমাদের বলবো টপ 10 এনটিএস, অর্থাৎ টপ এনটিএস কী কী আছে। দেখো টপ 10 এনটিএস এর মধ্যে প্রথমে পড়ছে এনটিএস মালদা মেডিকেল কলেজ। তোমরা এবার মাথা ঘাবড়ে যেতে পারো, কী ব্যাপার মালদা মেডিকেল কলেজ টপ এনটিএস এর মধ্যে পড়ে? কারণ মালদা মেডিকেল কলেজের থেকেও এসএসকেএম, এনআরএস, আরজি কর, এগুলো ভালো ভালো কলেজ আছে। সেখান থেকে কেন আমি টপ 10 এর মধ্যে প্রথমেই বলছি মালদা মেডিকেল কলেজ? কারণ মালদা মেডিকেল কলেজে আগের বছর অর্থাৎ 2023 সালের আমি ডেটা বলছি, এটা তোমাদের 2024 ওপেন ক্যাটাগরিতে কিন্তু এটা ক্লোজিং র্যাঙ্ক, বারবার বলছি এটা কিন্তু ক্লোজিং র্যাঙ্ক, মানে 224 ক্লোজিং, মানে 224-এই ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ 225 যে পেয়েছিল সে কিন্তু পায়নি। এটা আমি তোমাদের জাস্ট ফার্স্ট রাউন্ডের গল্প বললাম, সেকেন্ড থার্ড রাউন্ডে বলিনি। সেকেন্ড থার্ড রাউন্ডে আরও হয়তো আরেকটু দূর দিকে ছিল, বাট এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের আমি গল্প বলছি। ফার্স্ট রাউন্ডে ওপেন ক্যাটাগরি, নো এসসি, নো এসটি, নো ইডাব্লিউএস, নো সিডি, নো ওবিসিএ, নো ওবিসিবি, শুধু ওপেন ক্যাটাগরির গল্প বলছি আমি। 224 মানে ভাবো, যে 224 র্যাঙ্ক করেছিল সেই কিন্তু লাস্ট সুযোগ পেয়েছে, তারপর থেকে ক্লোজ হয়ে গেছে ওপেন ক্যাটাগরিতে। এবার এসসি এসটিটাও আমি বলবো, আস্তে আস্তে বলবো। দেখো তারপর জিএনএম এসএসকেএম 630 ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক, মানে 630 হচ্ছে যে স্কোর করেছিল সেই কিন্তু সুযোগ পেয়েছে, তারপর পায়নি। হ্যাঁ, এটা ফার্স্ট রাউন্ডে বলছি, সেকেন্ড থার্ডে আরও গেছিলো কিন্তু। এবার দেখো এনটিএস বালুরঘাটে 983 কি গেছে ওপেন র্যাঙ্ক, সরি এটা মানে ওপেন র্যাঙ্ক নয়, একটু ভুল বললাম, এটা কিন্তু ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? এটা ওপেন র্যাঙ্ক নয় কিন্তু, বারবার বলছি এটা ক্লোজ র্যাঙ্ক, ঠিক আছে? এবার দেখো 983-তেই কিন্তু জেনারেলের সিট কিন্তু ক্লোজ হয়ে গেছিলো। এবার তোমরা ভাবতে পারো যে এগুলো কেন, মালদা মেডিকেল কলেজ, বালুরঘাট, এগুলো তো কেন এত তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাচ্ছে? কারণ দেখো মালদা মেডিকেল কলেজ আগের মালদা কিন্তু দুর্নীতি হয়েছিল, তোমরা ভালো করেই জানো, যার দরুন কিন্তু মালদা থেকে অনেক স্টুডেন্ট মানে সব মোবাইল টোবাইল নিয়ে গেছিলো, যার দরুন কিন্তু তারা মানে বেশি বেশি নাম্বার পেয়েছিল, ঠিক আছে? এবার তাদের টার্গেট কি, তারা বাড়ির কাছে কলেজে পড়বে, তাই জন্য মালদাতেই চুজ করেছে, যার দরুন এই মালদার কাট অফটা বেশি গেছিলো। সিমিলারলি বালুরঘাটেও এরকম ঘটনা কিছু হয়েছিল, যার জন্য বালুরঘাটে বেশিরভাগ স্টুডেন্ট কী চাইবে, তারা বালুরঘাটেই পড়বে, তারা তো কখনোই কলকাতা বা বাইরে যাবে না। তো সেই জন্য এই দুর্নীতির জন্য কিন্তু কাট অফটা বেশি গেছিলো, যার দরুন এই মালদা বলো বালুরঘাট বলো, এখানে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক খুব অল্পতেই শেষ হয়ে গেছিলো। এবার চলো মালদা নেক্সট না মেডিকেল কলেজ কলকাতা, এটা তো জানোই যে খুব হাইফাই একটা কলেজ। দেখো মেডিকেল কলেজ কলকাতা, ঠিক আছে, এটা তো জানো একটা ফেমাস কলেজ, আর বলার কিছু নেই, পরিচয় দেওয়ার কিছকিছু নেই, প্রত্যেকেই জানো। 1292 ক্লোজিং র্যাঙ্ক গেছিলো জেনারেল ক্যাটাগরিতে, 1292 জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক। তারপর দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 1340 কত ক্লোজিং র্যাঙ্ক, মানে 1340-এ জেনারেল ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক। বারবার বলছি এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের ডেটা। এনটিএস এনআরএস নীলরতন, বুঝতেই পারছো একটা হাইফাই লেভেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল 1392 ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 1392। এবার নেক্সট দেখো জিটিএস জঙ্গিপুর এসডি হসপিটাল, জঙ্গিপুর এসডি হসপিটালে কত গেছিলো কাট অফ, 1539, ঠিক আছে? তারপর দেখো এনটিএস আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে কাট অফ গেছিলো 1592 ক্লোজিং র্যাঙ্ক। তারপর দেখো ফার্স্ট রাউন্ডের বাঁকুড়াতে গেছিলো 1719 জেনারেল ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ক্লোজিং র্যাঙ্ক কত গেছিলো ফার্স্ট রাউন্ডে জেনারেল ক্যাটাগরিতে 1906। এটা আমি যে ডেটাগুলো বললাম এটা ফার্স্ট রাউন্ডের ডেটা, অনলি ফর জেনারেল ক্যাটাগরিতে। এইবার তোমাদের আরও ডিটেলসে বলবো এসসি এসটি ওপে আরও যেগুলো ক্যাটাগরি আছে, সেখানে থার্ড রাউন্ডে মানে মপ আপ রাউন্ডে শেষ স্কোর কত গেছিলো সেটা ডিটেলসে আলোচনা করব। আচ্ছা এবার ভালো করে দেখো, আমি এটা তোমাদের লাস্ট ইয়ারের কাট অফ উইথ র্যাঙ্ক কার্ড বলছি, অর্থাৎ লাস্ট ইয়ার কত স্কোরে কত র্যাঙ্ক করেছিল এবং সব থেকে ক্লোজিং র্যাঙ্ক কোন কলেজে গেছিলো, ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? মানে সব থেকে লাস্ট কাট অফটা কত মানে কোথায় গেছিলো এবং ক্লোজিং র্যাঙ্ক কোন কলেজে পেয়েছিল সেটা ভালো করে দেখো। দেখো এখানে আমি কি বলছি,
এটা কিন্তু আনরিজার্ভ, ইউআর মানে জেনারেল ক্যাটাগরিকে বলা হয় ইউআর, ঠিক আছে। দেখো রাউন্ড 3, হ্যাঁ রাউন্ড 3তে কোথায় পেয়েছিল, নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং। আমি একটু আগে বললাম দার্জিলিং কাট অফ কিন্তু, ঠিক আছে, কম স্কোর করেও তুমি সুযোগ পেতে পারো, কারণ সবাই যায় না। এবার আনরিজার্ভ ক্যাটাগরিতে গেছিলো তোমার 3766 ক্লোজিং র্যাঙ্ক। এটা কিন্তু ফার্স্ট রাউন্ড না, একদম শেষ রাউন্ড, যেটাকে বলা হয় রাউন্ড 3, বা একে আরেকভাবে তুমি বলতে পারো মপ আপ রাউন্ড, ঠিক আছে, যেটা কিন্তু কাউন্সিলিংটা কলকাতাতে হয় অফলাইনে। তো এইখানে ওপেন ক্যাটাগরিতে 3766 ক্লোজিং র্যাঙ্কে ছিল, এবং এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, যার কথা একটু আগে তোমাদের বললাম, সেখানে কিন্তু ক্লোজিং র্যাঙ্কে ছিল 3758 থার্ড রাউন্ডে। আর সব থেকে কম জেনারেলের মধ্যে যে পেয়েছিল সে তার স্কোর ছিল 54, তার জিএমআর র্যাঙ্ক ছিল 3783। এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে বললাম যে জিএমআর র্যাঙ্ক 3783-তে তার স্কোর হয়েছিল 54, ঠিক আছে। সে কিন্তু গভর্নমেন্টে অলরেডি সুযোগ পেয়েছিল। তো অর্থাৎ মানে 2023-এর আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ গেছিলে, কত গেছিল 54.5833। এটা কিন্তু থার্ড রাউন্ডের ডেটা। এবার নেক্সট চলো আনরিজার্ভের পর এবার আসছি এসসি ক্যাটাগরিতে। ভালো করে দেখবে এসসি ক্যাটাগরির ডেটাটা, ভালো করে দেখো। দেখো নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর, এবার দেখো বার্নপুরে এসসিতে 6507, তারপর তোমার বার্নপুরে 6507 বললাম, তারপর স্কুল অফ নার্সিং কাল্লাটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে 6501। এবার দেখো তোমাদের, দেখো যাদের র্যাঙ্ক মানে ভালো স্কোর থাকবে, 50+ স্কোর করছো বা 60+, তোমরা কিন্তু এগুলো কলেজ চুজ করবে না, ঠিক আছে, কারণ এগুলো কলেজের ফিস কিন্তু অনেক বেশি। একটু আগে বললাম তোমরা কোন কলেজ চয়েস করবে, তোমরা নার্সিং ট্রেনিং সেন্টার ইএসআই হসপিটাল, দেখো মানিকতলা, ওখানে এসসিতে 6500 ক্লোজিং র্যাঙ্কে ছিল। তারপর তোমার দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এই কলেজটা বারবার হাইলাইট করছি, এখানে কিন্তু অনেক দূরেও র্যাঙ্ক করার সুযোগ তুমি পেয়ে যেতে পারো। এই ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে এসসিতে দেখো ক্লোজিং র্যাঙ্কে ছিল 6467, ঠিক আছে। তারপর তোমার দেখো ঝাড়গ্রাম গভর্নমেন্ট এমসিএইচ, এখানেও এসসিতে কিন্তু 6413 ক্লোজিং র্যাঙ্কে ছিল, ঠিক আছে। আর তোমার সবথেকে যে লোয়েস্ট স্কোর করেছিল এসসিতে কাট অফ গেছিলো আগের বছর 49.75, যার জিএমআর হয়েছিল 5995, ঠিক আছে। তবে এই মপ আপ রাউন্ডে কিন্তু 6413 অবধি গেছিলো, ঠিক আছে, কারণ এটা তো মপ আপ রাউন্ড, মপ আপ মানে একদম শেষের রাউন্ডে, ঠিক আছে। অর্থাৎ এসসি ক্যাটাগরির তাহলে স্কোর ছিল, কাট অফ গেছিলো আগের বছর 49.75। এবার এসসির পর দেখো এসটিতে এনটিএস বার্নপুরটা বাদ দিলাম, বার্নপুরটা ছেড়ে দাও, তুমি এনটিএস জলপাইগুড়ি গভর্নমেন্ট দেখো এসটির কাট অফটা কতটা টেনেছে, তুমি ভাবো যারা এসটি আছে তাদের কত বড় একটা অপরচুনিটি, 20,000 র্যাঙ্কে কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে পেয়েছে, অর্থাৎ কাট অফ মাত্র 35.83 হয়েছিল। তার জিএমআর র্যাঙ্ক ছিল, মানে তার জিএনএমের র্যাঙ্ক কত ছিল 20,891, ঠিক আছে। এটা কিন্তু এসটি ক্যাটাগরির কাট অফ বললাম। এবার এসটির পর ওবিসি এর কাট অফটা সিমিলার দেখে নাও, স্কোর হয়েছিল 52, তার জিএমআর র্যাঙ্ক কত ছিল 4800, ঠিক আছে, স্কোর করেছিল 52 এবং জিএমআর র্যাঙ্ক ছিল 4800, ঠিক আছে। দেখো এখানে কাট অফটা বার্নপুর আর কালনাটা বাদ দিয়ে দাও, এনটিএস বার্নপুরটা বাদ দিলাম, তাম্রলিপ্ত গভর্নমেন্টের পূর্ব মেদিনীপুরে ওবিসি এতে ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 4808 ক্লোজিং র্যাঙ্ক, সব থেকে কম স্কোর, মানে কম স্কোর মানে কি সব অনেক দূরে র্যাঙ্ক গেছিলো 4808, আর তার স্কোর ছিল 52 এবং জিএনএম র্যাঙ্ক করেছিল 4800, মানে এটা কাট অফ বললাম 52 কাট অফ গেছিলো ওবিসি এ ক্যাটাগরিতে, কাট অফ গেছিলো 52, ঠিক আছে। আর মপ আপ রাউন্ডে ওবিসি এতে 4808 সুযোগ পেয়েছিল পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত গভর্নমেন্টে। এবার ওবিসি এরপর ওবিসি দেখো, ওবিসি এ আর ওবিসি সরি জেনারেল আর ওবিসি বিটা সেমই আছে, ওই এনটিএস কালিম্পং দেখো, কালিম্পংয়ে 3787 ক্লোজিং র্যাঙ্ক গেছিলো, আর স্কোর কাট অফ গেছিলো আগের বছর। আর দেখো এনটিএস দার্জিলিংয়ে কত গেছিলো 3780, আর ওবিসি বিতে, ঠিক আছে, কাট অফ দেখো কত গেছিলো, ওবিসি বি এর কাট অফ গেছিলো তোমার 54.5833, অর্থাৎ জিএ মানে যারা আনরিজার্ভ আর তোমার ওবিসি বি প্রায় সেমই ছিল, ঠিক আছে, ডিফারেন্ট কিছু নেই। দেখো ইডাব্লিউএসে দেখো ভালো করে চোখ বুলিয়ে নাও, ইডাব্লিউএসের কাট অফ অনেক দূর অব্দি দেখো গেছে 9009, সেটা কোথায় কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। আবার দেখো দার্জিলিং, আমি এই কলেজটা দেখো বারবার বলছি, এই কলেজটা কিন্তু নাম দেখো বারবারই আসছে, কিন্তু মপ আপ রাউন্ডে তুমি ভাবো এই কলেজে কত দূর অব্দি গেছিলো, এখানেও কিন্তু ইডাব্লিউএস 8998 অব্দি ক্লোজিং র্যাঙ্ক গেছিলো, আর কাট অফ গেছিলো 46 এসসি ইডাব্লিউএস ক্যাটাগরিতে, ঠিক আছে। তার জিএনএম র্যাঙ্ক ছিল 8512। দেখো এবার নেক্সট আসছে সিডি, ঠিক আছে, যার সিভিল ডিফেন্স ক্যাটাগরির কাট অফটা দেখো, রাউন্ড 2তে গেছিলো সিভিল ডিফেন্সে 6369 শেষ হয়ে গেছে, রাউন্ড 3 না কিন্তু রাউন্ড 2তে 6369 সিভিল ডিফেন্সে পেয়েছিল এনটিএস জলপাইগুড়ি গভর্নমেন্ট, ক্লোজিং র্যাঙ্ক গেছিলো। আর ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে ক্লোজিং র্যাঙ্ক গেছিলো কত দেখো সিডিতে 6348, কাট অফ গেছিলো সিডির আগের বছর 49.75, তার জিএনএম র্যাঙ্ক করেছিল 5995, ঠিক আছে। এবার তোমাদের একটা আমি কথা বলি, দেখো তোমাদের এবার আমি একটা কথা বলি, দুটো ক্যাটাগরি কিন্তু এখনও বলিনি, যেমন একটা পিডাব্লিউডি,
পিডাব্লিউডির আগের বার কাট অফ গেছিলো শুনে হাসবে তোমরা, 3 স্কোর করে আমার স্টুডেন্ট সরকারিতে পড়ছে। অর্থাৎ পিডাব্লিউতে যতগুলো স্টুডেন্ট আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অত যতগুলো ভ্যাকেন্সি আছে ততগুলো স্টুডেন্টই হয়তো মানে কী বলবো তোমাদের, মানে তাদেরকে খুঁজেই পাওয়া যায় না, ওই জন্য কাট অফ খুবই কম যায়। আর একটা আছে অরফ্যান ক্যাটাগরি, অরফ্যান ক্যাটাগরিতে তোমাদের সেফ স্কোরটা আমি বলে দিই, মোটামুটি 30 যদি তুমি স্কোর করো, 30 হচ্ছে সেফ স্কোর, অর্থাৎ 30 স্কোর করাও এমন বড় ব্যাপার না, যে প্রশ্ন এসেছিলো 30 স্কোর একটু খাটলি করে করা যায়। তো 30 তোমার একদম সেফ স্কোর, একটু খাটলি অরফ্যান ক্যাটাগরির স্টুডেন্টরা সরকারিতে তুমি সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের জন্য আর ক্লোজিং আর এই র্যাঙ্ক আমি বললাম না, পিডাব্লিউডি আর অরফ্যানের জন্য কিন্তু অতটা চাপ নেই, ঠিক আছে। তোমরা একটু ভালোভাবে কাউন্সিলিং করলে তোমরা কিন্তু পেয়ে যাবে, কারণ তোমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম, ঠিক আছে, তা খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে কী হয়, অরফ্যান ক্যাটাগরিতে এরকম আমি স্টুডেন্ট দেখেছি, অরফ্যান ইয়েস করে দিয়েছে কিন্তু অরফ্যানের সার্টিফিকেট নেই, যার ধরুন সরকারিতে সুযোগ পেয়ে বা অরফ্যান ক্যাটাগরিতে র্যাঙ্ক করে তুমি যখন কলেজে ভর্তি হতে যাচ্ছ, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় শো করতে পারছে না অরফ্যান সার্টিফিকেট বা অরফ্যানের কোনো ডকুমেন্টস, তখন কী হচ্ছে, তাকে বাদ দিয়ে দিচ্ছে। ওই জন্য এই ক্যাটাগরিতে কিন্তু মপ আপ রাউন্ডে অনেক দূর অব্দি চলে যায়। তো তোমাদের অরফ্যান ক্যাটাগরিতে যারা আছো, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই ডকুমেন্টসগুলো ঠিক রাখবে, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তুমি যদি অরফ্যান ক্যাটাগরি শো না করতে পারো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি শো না করতে পারো, তোমাকে সঙ্গে সঙ্গে তখনই ওই এনটিএস তোমার ক্যান্সেল হয়ে যাবে, যেখানে তুমি ভর্তি হতে যাচ্ছ। তো তাদের জন্য বারবার বলছি যে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখবে, ঠিক আছে। এবার তোমাদের বলবো 2023-এর র্যাঙ্কের সঙ্গে 2024-এর মানে র্যাঙ্কের কতটা চেঞ্জেস বা কতটা পরিবর্তন আসতে পারে সেটা ভালো করে দেখো। এটা এএনএম জিএনএম 2023-এর কাট অফ, এটা এএনএম জিএনএম 2024-এর কাট অফ। আনরিজার্ভ ক্যাটাগরিতে আগের বছর গেছিলো 54.5, এবার প্রশ্নপত্র প্রাপ্তিকতায় সহজ এসছে, যার দরুন কাট অফ বাড়বে। আর কাট অফ বাড়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আগের বছর পরীক্ষার্থীর সংখ্যা যা ছিল এবার তার কিন্তু বেশি হয়েছে। কেন? আগের বছর কিন্তু বয়সের সীমা 35 বছর অবধি বাঁধা ছিল, এবছর কিন্তু 37, 38, 40 বছর বয়স কোনো বাধা এজ লিমিটই নাই। অনেক ক্যান্ডিডেট কিন্তু আগের বছর থেকে বেশি ছিল, ক্যান্ডিডেট যেহেতু বেশি এবং প্রশ্নপত্র লেভেলটা কিন্তু সহজ, যার দরুন কাট অফ কিন্তু একটু বাড়বে, খুব বাড়বে না, 5-6 নাম্বার বাড়বে। তবে 60 থেকে 65-এর মধ্যে যারা আছো আনরিজার্ভ, তোমরা কিন্তু এটা সেফ স্কোরে আছো, ঠিক আছে। এটা আমি কিন্তু জিএনএম র্যাঙ্ক বলছি বারবার, এটা কিন্তু নট এএনএম র্যাঙ্ক। এএনএম র্যাঙ্ক একটু এর থেকে হাই যাবে, এটা জিএনএম এর আমি সেফ স্কোর বলছি, ফিমেলের জিএনএম এর সেফ স্কোর, এএনএম এর কিন্তু বলছি না, বারবার বলে দিলাম, কিন্তু এএনএম এর নয়, এটা জিএনএম। ইডাব্লিউএস আগের বার কাট অফ গেছিলো 45.5, এবার যেহেতু প্রশ্নপত্রের মানটা সহজ হয়েছে, একটু 5 নাম্বার কিন্তু বাড়ানো হয়েছে, যার ধরুন 50 থেকে 55-এর মধ্যে তোমরা যদি পেয়ে থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কনগ্র্যাচুলেশনস, তোমরা কিন্তু একটা সেফ স্কোরে আছো, সরকারের সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট, দেখো ওবিসি এ ক্যাটাগরিতে আগের বার কাট অফ গেছিলো 52, এবার মোটামুটি 53, 55, 53 থেকে 55 সেফ স্কোর, ঠিক আছে। এই স্কোরের মধ্যে থাকলে তোমরা একদম সেফ জোনে আছো, খুব বেশি যে আহামরি কাট অফ যাবে তাও না। ওবিসি বিতে দেখো আগের বার কাট অফ গেছিলো 54.5, এবার মনে করা হচ্ছে 58 থেকে 60 হচ্ছে সেফ স্কোর, যারা ওবিসি বি অ্যাসপিরিয়েন্স 58 থেকে 60-এর মধ্যে আছে, তোমাদের কিন্তু সেফ স্কোরে আছো। এসসি দেখো, এসসি কিন্তু সেফ স্কোর কত 49.5, আগের বার কাট অফ গেছিলো, এবার কাট অফটা এসসি সেফ স্কোর 54 থেকে 57-এর মধ্যে, ঠিক আছে। এসটির আগের বার গেছিলো মপ আপ রাউন্ড অবধি 36, তো এবার মোটামুটি এসটির কাট অফ 40 থেকে 45-45ও যাবে না, 40-এর যারা স্কোর করবে মোটামুটি সুযোগ পেয়ে যাবে, আলটিমেটলি পেয়ে যাবে, তাও 40 থেকে 45 দেওয়া হয়ে যাবে, একটা সেফ স্কোর, ঠিক আছে। এবার দেখো নেক্সট, দেখো সিডিটা কী বলছি, দেখো সিভিল ডিফেন্সে আগের বার গেছিলো 49.5, 49.5, এবার 53 থেকে 56 যদি থাকে সেফ স্কোর সরকারিতে পেয়ে যাবে। আর সিডি র্যাঙ্ক অনেক দূর পেয়েও যায়, আমি দেখালাম মপ আপ রাউন্ডে অনেক দূর অবধি কিন্তু গেছিলো, সিডিতে তুমি 6000 অবধি কিন্তু গেছিলো। অরফ্যানে আর কিছু বলছি না, এনি র্যাঙ্ক যে কোনো র্যাঙ্কেই পেয়ে যাবে, এখানেও এনি র্যাঙ্ক এই বছরে পেয়ে যাবে। পিডাব্লিউতে একটু তুমি যদি পিডাব্লিউতেও হয়ে যায়, চাপের কিছু নেই, পিডাব্লিউ আর অরফ্যানে আমি বললাম না। অবশ্যই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখন টাটা।